বিভূতি স্মরণে, বিভূতির চরণে। পর্ব ৩। অটো ছাড়ল। শুরুতেই সোজা দেখা যাচ্ছে একটা অনুচ্চ পাহাড়, যেন পথ আটকে দাঁড়িয়ে আছে। আমরা হোটেল থেকে অটো করে ঢাল বেয়ে হাইওয়েতে উঠে বাদিকে চলতে শুরু করেছি। অর্থাৎ স্টেশনের দিকের রাস্তা, সেই পুরনো রাস্তা, সেই পথের ধারে বাজার। রশিদ সেই পথে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পাঠাগার দেখালো, যেটা পড়ল আমাদের পথের ডান দিকে। তবে আপাতত এটা দূর থেকেই দেখলাম, পরে আবার কোনো একসময় এটা দেখা যাবে। আমি অটোর সামনে রশিদের পাশে বসেছি, আর মা আর বাবা পেছনে বসেছে। রশিদ বলে এখানে নাকি একটাই বাংলা মিডিয়াম স্কুল আছে, আচার্য জগদীশ চন্দ্র হাই স্কুল। সেটাও দেখলাম দূর থেকেই। এখানে মোটামুটি অনেকেই বাংলা জানে। এই জায়গাটার নাম হলো গোপালপুর। কিন্তু আবার এই রাস্তা কেন? রশিদের উত্তর স্পষ্ট, আগে তেল নিতে হবে। তেল ছাড়া অটো চলবে কেন? আমরা ৫০০ টাকা দিয়ে দিলাম রশিদকে, আর পেট্রোল পাম্প থেকে রশিদ তেল ভরল অটোতে। আমিও সামনের সিট থেকে পেছনে চলে এলাম, বাদিকে বসলাম। আবার শুরু পথ চলা। প্রথমেই পড়ল ঘাটশিলা মেইন রোড। এই জায়গার নাম হলো কাশিদা। তারপর হাইওয়ে ধরে চলা। দেখলাম ফুলডুঙরি বাস স্ট্যান্ড। তারপর এক জায়গায় হাইওয়ের নিচে একটা টানেল দিয়ে রাস্তা ক্রস করলাম। আজ প্রথমে যাব বুরুডি লেক। ছোট বড় টিলা মাঝে মধ্যে দেখা যাচ্ছে। প্রথমে ছিল চওড়া রাস্তা, ডানদিকে দোকান। এরপর রাস্তা সরু হতে থাকলো এবং দোকানের সংখ্যা কমতে থাকলো। তারপর রাস্তা আরও সরু হলো, আর ডানদিকে হালকা বন জঙ্গল দৃষ্টিগোচর হলো। বাদিকে একটা পুকুরে দেখলাম একটা গরু নেমেছে জল খেতে। ঢুকে গেলাম আদিবাসীদের গ্রামে। মাটির কুড়ে ঘর দুই ধারে, খড়ের ও টালির ছাদ। কয়েকজন আদিবাসী পুকুরে স্নান করছে, তারা হা করে আমাদের অটোটাকে দেখছে। একটা ইদারা দেখলাম, কপিকলের সাহায্যে জল তোলা হচ্ছে। তারপর একটা ছোট ব্রিজ পেরোলাম, নিচে একটা লম্বা খাল, তাতে খুবই অল্প জল আছে। ডানদিকে শালের বন। বাদিকে ঘুরতেই দেখা গেল বুরুডি লেক। বুরুডি হলো আসলে একটি গ্রামের নাম, যার অবস্থান ঘাটশিলা, পূর্ব সিংভূম জেলায়। বুরুডি ড্যামকে ঘিরে রয়েছে দলমা পর্বতমালা। এখানে অনেক গাড়ি পার্ক করা আছে। ডানদিকে তলায় বুরুডি লেক। ডানদিকে ও বাদিকে পথের ধারে ছোট ছোট অনেক ধাবা। সোজা সামনে ও পেছনে টিলা পাহাড় দেখা যাচ্ছে। আমরা অটো থেকে নেমে পড়লাম। রশিদ আগেই বলেছিল এখানেই দুপুরের খাওয়া হবে, তবে সেটা ধারাগিরি জলপ্রপাত দেখে আসার পর। কিন্তু আমরা বললাম যে এখনই খাওয়ার পর্ব সেরে নেওয়া যাক, কিন্তু তার আগে বুরুডি লেক দেখা। আমরা শেষের দিকের একটা ধাবা, অর্থাৎ আসার পথে প্রথম দিকের একটা ধাবাতে ঢুকলাম। ওটা আসার পথে ডান দিকে পড়েছিল। ওতেই আমরা খাবো। খাওয়ার আগে লেক দেখা উচিত। নিশ্চয়ই। ধাবা থেকে বেরিয়ে সোজা একটু হেঁটে ডানদিকে নিচে সিঁড়ি নেমেছে। সিঁড়ির শুরুতে বোর্ডে লেখা বুরুডি লেক, আর অ্যারো দিয়ে লেকটা কোন দিকে আছে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। ওপর থেকেই অবশ্য লেকটা দিব্যি দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামলাম নিচে। খাপছাড়া ঘাস আর নুড়ি পাথরে ভরা লেকের পার। এগিয়ে গেলাম লেকের একদম কাছে। বেশ বড় একটা লেক। ডানদিকে একটা খাড়া বোল্ডারের আড়ালের পাশ দিয়ে দেখলাম একটা দল নেমেছে স্নান করতে। সেই দলে একজন টেকো ভদ্রলোক আছেন। বাবা বলল, দেখেছ এরা নেমেছে? ব্যাপারটা তো খুব রিস্কি। আমাদের এখানেও আরেক পরিবার রয়েছেন। এক ভদ্রমহিলা জলে নেমে পড়েছেন আর পা ডুবিয়ে দাঁড়িয়ে আছেন। লেকের ঠিক উল্টো দিকেই একটা মস্ত বড় টিলা পাহাড়। অজস্র অনুচ্চ পাহাড়ে ঘেরা লেকটা। দুটো টিলার পেছনে থেকে আরেকটা টিলা উকি দিচ্ছে এমনও দেখা যাচ্ছে। ওই পাহাড়ের ছায়া পড়েছে লেকের জলে।
স্বচ্ছ লেকের জল ছলাৎ ছলাৎ শব্দ করে পার স্পর্শ করছে। সামনে একটা কুকুর আবার জলে নেমে স্নান করছে। ডানদিকে একটা টিলা যেন ঢালু হয়ে লেকে এসে মিশেছে। সেই টিলার নিচের দিকে শাল গাছের কাণ্ডগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। পেছনের দিকে ঘুরে তাকালে সেই সিঁড়ি আর ওপরে ধাবাগুলো একের পর এক দেখা যাচ্ছে। মা কিন্তু সানগ্লাস পরে লেকের জলে নেমে পড়েছে। আমিও জুতো মোজা ছেড়ে নামলাম জলে। গরমের মধ্যে জলে দাঁড়িয়ে খানিক স্বস্তি। বাবা নামলো না, ছাতা আর ব্যাগ ধরে পাড়েই দাঁড়িয়ে রইল। সাবধানে দাঁড়াতে হচ্ছে কারণ জায়গাটা বেশ পিছল। কিছুক্ষণের স্বস্তি, এবার তো উঠতে হবে, ফিরতে হবে। সামনে লেকের জলে পাড়ের কাছে একটা বোট ভাসছে জলে, তবে সেটা দড়ি দিয়ে বাঁধা আছে পাড়ের সাথে। এখানে নাকি বোটিংও হয়। আমরা যেইখানটা ছিলাম সেই পাড় ধরে ডানদিকে ঘুরে গেলে একটা জায়গা পাওয়া যাবে যেখানে একটা ইংরেজির ইউ আকৃতির পাড় আছে। ওখানে ঘাসের পরিমাণও কম। যাই হোক, জুতো মোজা পরে নিলাম, মাও স্যান্ডেল পরে নিল। তিনজনে আবার সিঁড়ি দিয়ে উঠে এলাম ওপরে। এগোলাম ধাবার দিকে। এবার খাওয়া পর্ব। ধাবাগুলো বাঁশের তৈরি, ওপরে ত্রিপল দেওয়া। প্লাস্টিকের চেয়ার টেবিল। হাত ধুয়ে বসে পড়লাম খেতে। সামনেই বাঁশের ফাঁক দিয়ে নিচের লেক দেখা যাচ্ছে। বাদিকে উনুনে রান্না হচ্ছে, ওদিকটা ধোঁয়ায় ধোঁয়া। রশিদ পাশের একটা খাটিয়াতে বসে পড়ল। খাওয়ার মেনু হলো ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, দেশি মুরগির ঝোল, দুটো অমলেট, চাটনি, পাঁপড়। বাবা আগেই ডেকচিতে ভাত দেখে নিয়েছে। আমাদের যে খাওয়ার সার্ভ করলো তার নাম অনন্ত। জব্বর খাওয়া হয়ে গেল। আমাদের পাশে আরেক বাঙালি পরিবারও পেট পুজো করছিলেন। সেই পরিবারে রয়েছেন মা, বাবা ও ছেলে। ওদের সাথে খেতে খেতে গল্প শুরু হলো। ওনারা আমাদের একদিন আগে এসেছেন এখানে, কিন্তু ফিরবে আমরা যেই দিন ফিরব সেই দিনেই। বললেন ওনারা নাকি একটু একটু করে ঘুরে দেখছেন। ওনারা এও বললেন ধারাগিরি জলপ্রপাত দেখতে যাওয়ার রাস্তা নাকি খুব খারাপ, কিন্তু আমরা তো যাবই এরপর ওখানে। যাই হোক, ওনারা আগে খেয়ে বেরিয়ে গেলেন। আমাদের যে সার্ভ করছিল সেই অনন্ত হলো বাঙালি। ওই বাংলা মিডিয়াম স্কুল অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র হাই স্কুলেই নাকি সে পড়েছে। অনন্ত বলে যখন এই ঘাটশিলা বিহারের মধ্যে ছিল তখন এখানে নাকি সব বাংলা মিডিয়াম স্কুল ছিল। এখনকার পরিস্থিতি অবশ্য খানিক ভিন্ন। আমাদের খাওয়া হয়ে গেছে তাই হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। এবার অটোর মুখ ঘুরিয়ে উল্টো দিকে পথ চলা। বাদিকের পাহাড়ে ধীরে ধীরে ওঠা। আমি বাদিকেই বসেছি। আবার দেখলাম বাদিকে ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে বুরুডি লেক ধীরে ধীরে নেমে যাচ্ছে নিচের দিকে। ডানদিকে পাহাড়ের দেওয়াল, তাতে শালের বন, নিচের দিকে শাল গাছের গুড়ি ও কাণ্ড দেখা যায়। আরও খানিকটা যাওয়ার পর আরও কয়েকটা বাঘঘোড়ার পর বুরুডি লেক গেল অদৃশ্য হয়ে। আরও একটা জিনিস হলো, মোবাইলের নেটওয়ার্ক গেল চলে। এখন মেঠো পথের দুই ধারেই ছোট বড় গাছের বন, অনেক জায়গায় গাছপালা আবার শুকনো। এরপর হলো কি, রশিদের অটো হঠাৎ একটা গাড্ডার মধ্যে পড়ল। আর যেই না পড়েছে অমনি ঝোনাত করে কি একটা শব্দ হলো। কি যেন একটা ভেঙে গেল। যথারীতি রশিদের অটো গাড্ডা পেরিয়ে থেমে গেল। রশিদ অটো থেকে নামল। আমরা বসেই আছি পেছনের সিটে। রশিদ অটোর পেছনের দিকে গেল ব্যাপারটা দেখতে, বলে নাকি ইঞ্জিন ভেঙেছে। বলে কি, একটা বড় নাট ভেঙে খুলে পড়ে গেছে। আমরা কি আর করি, সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। বাদিকে বসে আমি, বেশ চড়া রোদ এসে লাগছে। এই জায়গাটা একদম নির্জন। উল্টো দিকের ঝোপঝাড় থেকে একটা কি যেন বেরিয়ে এলো। না না, বাঘ ভাল্লুক নয়। দেখি আরেকটা অটো আসছে। সেই অটোটা উল্টো দিকে ফিরছে। রশিদের অটোর সামনে ওই অটো দাঁড়িয়ে পড়ল। দুই অটো মুখোমুখি।
ওই অটোতে 3টে ইয়ং ছেলে পেছনে বসে আছে। ওদের অটোওয়ালা নেমে এসে রশিদকে সাহায্য করতে শুরু করল। আমরাও অটো থেকে নেমে দাঁড়ালাম। আর নেমেই মা আবিষ্কার করে ফেলল সামনেই ঝোপটার মধ্যে। ওটা কি ফুল? এটা হলো ঘেটু ফুল। সেটা নিয়ে হাতে বুলোতে বুলোতে বলল এটা দিয়ে নাকি চর্মরোগ সারে। আমাদের ঠিক পেছনেই সেই ফেলে আসা পথ, কিছুটা গিয়ে ঝোপের ভেতর অদৃশ্য হয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরিশ্রমের পর অটো ঠিক হলো। আমরা আবার অটোতে উঠে পড়লাম। মা যেই দিকে বসেছে তার পাশেই নিচে লজ্জাবতী গাছ রয়েছে। মা গাছের ওপর বোতল থেকে জল ফেলল, নিয়ে আমায় দেখালো যে পাতাগুলো কেমন নুয়ে পড়ছে। দুই অটো আবার দুই দিকে চলতে আরম্ভ করল। এরপর আরও খারাপ রাস্তা। ঝাঁকুনি খেতে খেতে অনেকটা ওপরে উঠে এলাম। তারপর অটো দাঁড়ালো একটা বড় গাছের তলায়। পাশেই অনেক আদিবাসী মহিলা আর ছোট ছোট বাচ্চা। রশিদ বলে এরা নাকি এখানকার গাইড। দেখবেন এরা 50 টাকা চাইবে, আপনারা 30 টাকা দেবেন। অটো থেকে নেমে পড়লাম। ওরা 30 টাকাতেই রাজি। বাচ্চাগুলো ঘিরে ফেলল বলে, পয়সা দে, খাবো। দেওয়া হলো পয়সা। এগোলাম সামনে। বাদিকে অনেকটা ফাঁকা মাঠ, তারপর একের পর এক টিলা। এখানে যেন অনেক সামনে রয়েছে টিলা পাহাড়গুলো, যেন এক ছুটে তাদের কাছে পৌঁছে যাওয়া যাবে। কিছুটা এগোতেই আবার একটা বাচ্চা পথ রুখে দাঁড়ালো, বলে পয়সা দে। দেওয়া হলো তো, না আবার দিতে হবে। তাই দিলাম। একজন আদিবাসী মহিলা আমাদের গাইড হয়ে গেল। স্থানীয় সেই মহিলার নাম রনিতা। আগে গাইড রনিতা, তারপর বাবা ও মা, আর শেষে আমি চলেছি। এখানে ঘন শালের বন, মাঝে সরু রাস্তা। দূরে সোজা একটা বড় টিলা পাহাড় দেখা যাচ্ছে। ভিডিও করতে করতে এগোলাম। এরপর হাঁটতে হাঁটতে একটা জায়গায় এলাম যেখানে নিচের মাটিতে রয়েছে লম্বা একটা ফাটল। ওপরে দুটো কাঠের পাটাতন ফেলা আছে, তাই দিয়েই ওই ফাটল পেরোলাম। আবার এগোনো, হাওয়ার শো শো শব্দ শোনা যাচ্ছে। মাথার ওপর গাছের পাতা সেই হাওয়াতে মর্মর ধ্বনি তুলেছে। হাওয়াতে অনেক গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। চারিদিকে পাপড় ভাজার মতো অনেক শুকনো গাছের পাতাও মাটিতে ছড়িয়ে আছে। সামনে ডানদিকে একটা বিশ্রামের জায়গা, কিন্তু এখন এটায় বিশ্রাম নেওয়া যাবে না। কারণ কি? কারণ হলো এটা অফ সিজন, তাই বিশ্রামাগারের কঙ্কাল বেরিয়ে পড়েছে। শুধু বাঁশের কাঠামোটাই পড়ে আছে। ওপরে ছাউনি কিছুই নেই। বাঁশের তৈরি বসবার জায়গা অবশ্য আছে। সিজন টাইমেই এই স্থানের ভোল পাল্টে যাবে। তখন চেনা রূপে আবার ধরা দেবে এই বিশ্রামের স্থান। এই জায়গা অচেনা হলেও ধারাগিরির রাস্তা তো আর বদলায় না। দশকের পর দশক এই একই রাস্তা। আরও কিছুটা চড়াই ভেঙে উঠলাম। বেশ কয়েকজন টুরিস্ট নেমে আসছেন। এই জায়গাটা কেমন একটু বলা দরকার। ডানদিকে সিঁড়ির মতো ধাপে ধাপে রাস্তাটা খাড়া উঠেছে ওপর দিকে, আর বাদিকে একটা সরু জলের ধারা নেমে এসে একটা জলাশয়ের সৃষ্টি করেছে নিচের দিকে। ডানদিক দিয়ে সেই সিঁড়ি পথ বেয়ে চড়াই উঠে শুরু হলো ছোট বড় পাথুরে পথ। সামনে কিছুটা ওপরেই দেখি মা ঝুঁকে পড়ে পায়ের চটিতে হাত দিয়ে কি যেন করছে। বাবা প্রথমে খেয়াল করেনি, কারণ মোবাইলে ভিডিও তুলছিল বলে। হঠাৎ খেয়াল হতে পেছনে ঘুরে বলে, কি হলো ধুর। তারপর সামনেই গাইড, বাবা আর মা। ডানদিকে একটা বাঘ ঘুরল, আর মায়ের গলা শোনা গেল, ও এই তো। আমিও এগোলাম। ডানদিকের বাঘ ঘুরতেই ম্যাজিকের মতো ধারাগিরি প্রকাশ্যে এলো। সামনেই ধারাগিরি জলপ্রপাত, চারিদিকে ছোট বড় বোল্ডার। নির্জন স্থান হলেও আছে মশা ও মাছির উপদ্রব। এগোলাম জলপ্রপাত দেখতে। কয়েকটা বোল্ডার বিশাল আকারের। দুই বোল্ডারের ফাঁকে ফাঁকে অনেক শুকনো গাছের পাতা পড়ে আছে, তাই এগোনোর সময় পায়ের জুতোতে পাতাগুলো পিষে গিয়ে খোঁচ খোঁচ করে শব্দ হচ্ছে। সরু জলধারা নেমেছে এবড়ো খেবড়ো পাথরের ফাঁক দিয়ে।
এই তাহলে ধারাগিরি জলপ্রপাত। সেই পাথর কিংবা বোল্ডারগুলোর ফাঁকে ফাঁকে নেমেছে লম্বা বটের ঝুড়ি এদিক সেদিকে দিয়ে। নিচে একটা ছোট জলাশয়ের সৃষ্টি হয়েছে, তার জলেও অনেক ঝরে যাওয়া গাছের পাতা পড়ে আছে। ওপরে পাথর ও গাছপালার ছায়া পড়ায় জলের রং কালচে। এখানে মাথার ওপর প্রচুর গাছ, তাই রোদ ঢুকছে কম। প্রজাপতি উড়ছে, ঝিঝি ডাকছে। মা হঠাৎ বলে, এই অশোক ফুল দেখ। চেয়ে দেখলাম সেদিকে, বেশ সুন্দর লাগলো, কিন্তু মুখের সামনে ক্রমাগত মশা মাছি উড়ে বিব্রত করছে। হতচ্ছাড়াগুলো। নিচের জলাশয়ের জল প্রতিফলিত হয়ে পড়েছে ওপরের বোল্ডারগুলোতে। দেখি আমাদের গাইড রনিতা কখন জানি বোল্ডার ডিঙিয়ে জলপ্রপাতের একদম কাছে বাদিকে একটা উঁচু জায়গায় পৌঁছে গেছে। ওখানে পাথরের ওপর দাঁড়িয়ে সে জল ভরছে। যাই হোক, ছবি তুলে এবার সবাই ফেরার পথ ধরলাম। আমার ফিরতে একটু দেরি হচ্ছিল বলে বাবা ডাকলো আমার নাম ধরে, আর সেই আওয়াজে চারিদিক যেন গমগম করল। এবার সাবধানে নেমে চলা। বাবা একটা জায়গা দেখিয়ে বলে, এখানটা সাবধানে। একটু আগেই এখানে একজন হড়কেছে, পা যাতে স্লিপ না করে, তাই সাবধানে সবাই নামছি। এরপর সেই বাঁশের তৈরি বিশ্রামাগারের ওখানে চলে এলাম। আমি আর বাবা একটু বসলাম সেখানে, জল খেলাম, তারপর আবার নেমে চলা। আবার সেই কাঠের পাটাতন পেরোনো, আবার নেমে চলা। ওই তো দূরে নিচে রশিদের অটো গাছের তলায় দাঁড়িয়ে। বাদিকে বন, ডানদিকে মাঠের সীমান্তে একের পর এক টিলা পাহাড়। গাইডের থেকে বিদায় নিলাম, অটোতে উঠে পড়লাম। এবার অটো করে পাহাড় থেকে নিচে নামব। অটো করে পাহাড়ি পথ দিয়ে অনেকটা নামলাম বটে, কিন্তু এখনো মোবাইল নেটওয়ার্ক আসেনি। এক জায়গায় রশিদ অটো দাঁড় করিয়ে দিল। আবার কিছু হলো নাকি না, এবার রশিদ থেমেছে প্রকৃতিকে আপন করতে। নেমে ছবি তুলুন বলল রশিদ। নেমে পড়লাম অটো থেকে। সামনেই একটা বাঁক, রাস্তাটা ডানদিকে বেঁকে অদৃশ্য হয়েছে। পেছনে ফেলে আসা পথ, পথের বাদিকে খাদ, চারিদিকে দেখা যায় ছোট বড় টিলা পাহাড়। অবস্থান দেখে বোঝা যায় এখনো অনেকটা উঁচুতেই আছি, এখনো অনেকটা পথ নামতে হবে। ছবি তুলে অটোয় এসে বসলাম। আবার পথ চলা, নামতে নামতে একসময় আবার ডানদিকে ঝোপের ফাঁকে ফাঁকে বুরুডি লেক দেখা গেল। সেই পুরনো রাস্তা, আবার সেই বুরুডি লেকের ওখানেই অটো দাঁড় করালো রশিদ। মোবাইলে নেটওয়ার্ক চলে এসেছে। বাবা মা আগের সেই ধাবাতে আবার ঢুকে বসল। আমি আবার গেলাম বুরুডি লেক দেখতে। সিঁড়ি দিয়ে নেমে দেখি এক বাঙালি পরিবার লেকের পাড়ে দাঁড়িয়ে। মা ও বাচ্চা নেমেছে জলে পা ভেজাতে, আর বাচ্চার বাপ মোবাইলের ব্লগ বানাচ্ছে। এই হলো এখনকার ট্রেন্ড। পরন্ত দুপুরের চড়া রোদ, সূর্যের আলো লেকের জলে পড়ে লেকের জল চিকচিক করছে। খানিকক্ষণ থাকলাম সেখান, তারপরেই বাবার ফোন। আইসক্রিম এনেছে, তাড়াতাড়ি আয়, না হলে গলে যাবে। সিঁড়ি দিয়ে উঠেই দেখি রশিদকে আইসক্রিমের স্টলের সামনে দাঁড়িয়ে। রশিদ বলল, এই তো আইসক্রিম, তুমি আরেকটা কেন? আমি বললাম, না, আগে ধাবাতে গিয়ে দেখি। ধাবাতে গেলাম, রশিদ 3টে আইসক্রিম আনলো। ম্যাঙ্গো বার আইসক্রিম খেলাম আমরা। এখানে ঠান্ডা জলের বোতল পাওয়া যাবে না, বোধ হয় কারেন্ট না থাকায় ফ্রিজার চলছে না, তাই। বাইরে কিন্তু বিরাট গরম, তাও একটা জলের বোতল আনলো রশিদ, আর সাথে নিজে একটা আইসক্রিম এনে খেলো। বাবা বলে, রশিদকে ফোন করলেই নাকি একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ আসছে। তাই নাকি? রশিদ তো অবাক। রশিদ সামনেই বসে, ফোন করা হলো কিন্তু তেমন কিছু তো হলো না। তাহলে ব্যাপারটা রহস্যই থেকে গেল। রশিদ বসেছে খাটিয়াতে, বেশ ধুতি শার্ট পরে, চোখে সুরমা দিয়েছে সে। ধাবাতে বাচ্চারা সব খেলা করছে, এটাই নিষ্পাপ শিশুদের ধর্ম। কে আবার তাঁতের শাড়ি এনেছে বিক্রি করতে। মা বেশ কৌতূহলী হয়ে দেখল সেগুলো। যাই হোক, আমরা হাত ধুয়ে উঠে পড়লাম। এরপর যাব,
সূর্যদেবের মন্দির দেখতে। এক জায়গায় রাস্তা দুই ভাগ হয়েছে, ডানদিকে উঠে গেছে হাইওয়ে, আর বাদিকে একটা মেঠো পথ ঢুকে গেছে আদিবাসী গ্রামের দিকে। সেই গ্রামের পথেই রশিদ অটো ঘুরিয়ে দিল। বাবা বলে, আবার এই রাস্তায় ঢোকালে কেন? সেই আদিবাসী গ্রামের ভেতর দিয়ে গিয়ে খানিক বাদে সূর্যদেবের মন্দিরের কাছে পৌঁছালাম। সূর্যদেব হিন্দু ধর্মের প্রধান সৌর দেবতা। তিনি আদিত্যগণের অন্যতম এবং কশ্যপ ও তার অন্যতমা পত্নী অদিতির পুত্র। কোনো মতে তিনি ইন্দ্রের পুত্র। সূর্য হল হিন্দু ধর্মের প্রধান 5টি দেবতার মধ্যে একটি, যাকে পঞ্চায়তন পূজার সমতুল্য দেবতা হিসেবে বিবেচনা করা হয় এবং স্বার্থ ঐতিহ্যে রুক্ষ এর সমতুল্য মনে করা হয়। অটো থেকে নামলাম। আগে একটু ফ্রেশ হতে হবে, বাইরে বিরাট গরম। সামনেই একটা কুলার আছে, সেখান থেকে মুখে চোখে জল দিলাম সকলে। তারপর সামনে চাকা লাগানো রথের আকারের মন্দিরের কাছে এলাম। জুতো ছেড়ে উঠতে হবে। এক দল সিঁড়ি দিয়ে নেমে এলো। তারপর আমি আর মা সিঁড়ি দিয়ে উঠলাম মন্দিরে। বাবা কোথায় জানি গেল। মন্দিরের গর্ভগৃহে সূর্যদেবের মূর্তি। ঘণ্টা বাজানো হলো, প্রণাম করা হলো, পুরোহিত আমাদের চরণামৃত দিলেন। এই সূর্যদেবের মন্দির হালে তৈরি হয়েছে। এই মন্দির হল হিন্দু ও মুসলিম জাতির মিলনের প্রতীক, সিম্বল অফ ইউনিটি। এর যে জমি সেটা দান করেছিলেন ঘাটশিলার নবাব আহমেদ শাহ। 2রা নভেম্বর 2011 সালে সেই জমিতে ভূমি পুজো করা হয়। ভূমি পুজো করেন তখনকার বর্তমান বিধায়ক শ্রী রামদাস সরেন মহাশয়। তারপর 2013 সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 7 বছর লাগে এই মন্দির তৈরি করতে। মন্দিরের সামনে যে 7টা ঘোড়া আছে সেটি বানিয়েছিলেন শ্রী গোবিন্দ ভগত মহাশয়, যার নিবাস হল উপর বান্ডাতে। কিন্তু 2020 সালে অতিমারির ফলে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান পিছিয়ে গেল। কাজেই এই মন্দির এখন একদম নতুন ও জাগ্রত। আগেই বলেছি মন্দিরটা রথের মতো, কিংবা একটা বড় রথই বলা যেতে পারে। সেই রথ চালাচ্ছে 7টা ঘোড়া, আর ঘোড়াগুলোর হলুদ রঙের লাগাম ধরে আছেন সিংহাসনে বসা অরুণ। রামধনুর 7টা রঙের ঘোড়া, সামনেই সেটা দেখা যাচ্ছে। আর ডানদিকে, অর্থাৎ যেই সিঁড়ি দিয়ে উঠলাম তার ঠিক উল্টো দিকে বেশ নিচে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। বাবা ওই নদীর ধারেই বেড়াতে গেছে। বাবা ফোন করলো আমায় আর বলল এখানটা নাকি বেশ ভালো। আমার মোবাইলের চার্জ একদমই কম ছিল, এবার পুরোপুরি চার্জ শেষ হয়ে সুইচ অফ হয়ে গেল। যাই হোক, আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে এলাম। জুতো পরে নিলাম, মাও স্যান্ডেল পরল। মন্দিরের ঠিক পাশ দিয়ে যেই দিকে ঘোড়াগুলো মুখ করে আছে সেই দিক দিয়ে সিঁড়ি নেমেছে নদীর দিকে। নেমে এলাম সিঁড়ি দিয়ে, দেখি সামনেই সুবর্ণরেখা নদী বয়ে যাচ্ছে। সামনেই একজন মাছ ধরার জাল ঘাটের সিঁড়িতে ধুচ্ছে, আরও 2জন রয়েছে তার সাথে। জলে দাঁড়িয়ে আছে তারা। বেশি চওড়া নদী নয়, উল্টো দিকের পার স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। বাদিকে একটা ব্রিজ দেখলাম, ডান দিকে পশ্চিম দিকের আকাশে অস্তগামী সূর্য, তার আলোর কিরণ সুবর্ণরেখা নদীর জলে পড়েছে। দূরে আবছা পাহাড়ের লাইন। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে আবার সকলে উঠে এলাম ওপরে। সূর্যদেবের মন্দিরের ওপরে একটা লাউডস্পিকার আছে, তাতে গান ও মন্ত্রপাঠ চলছে, স্পষ্ট শোনা যাচ্ছে। অটোতে ওঠার আগে কুলার থেকে বোতলে জল ভরে নিলাম। তারপর সবাই রওনা দিলাম। এরপরের গন্তব্য হল বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি।